সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব প্রতিদিনকার মতো খবরটা যাতে খুব বড় করে না হয় এবং যতখানি বলবো দ্রুততার সাথেই বলবো, যাতে করে আপনারা সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। মাদক মামলায় নায়িকা পরিমণিকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আদেশের পরে আদালত থেকে বের করার সময় পরিমণি চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করে বলেন তাকে ফাঁসানো হয়েছে। এর আগে রিমান্ড আবেদনের শুনানির জন্য দুপুরে সিএমএম কোর্টে হাজির করা হয় নায়িকা পরিমণি সহ অন্যদের। সিআইডি পরিমণির 5 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের মঞ্জুর করেন। এছাড়া 2 মামলার প্রযোজক রাজ ও তার সহযোগী দীপু ও সবুজের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত মাদক মামলায় রাজ ও দীপুকে 2 দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাজ ও সবুজ আলীকে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে প্রথম দফা রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া গেছে। আরেকদিকে মাদক মামলায় মডেল মৌয়ের আরও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই যে মাদক ভয়ঙ্কর মাদক যে তারপর উদ্ধার করা হয়েছে, এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার, উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য সরকার তাকে পুলিশ রিমান্ড চেয়েছে 5 দিন, আদালত শুনে সেখানে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। উনি ন্যায় বিচার চেয়েছে, মানুষকে বলেছে মানুষ যেন তাকে ন্যায় বিচারের জন্য তাকে দেখে। সরকার কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলাম যে কোন কারণে তাকে আবার রিমান্ড নেওয়ার যৌক্তিকতা আছে, সেইটা তারা ব্যাখ্যা করতে পারে না বলে আমি মনে করি। আরেকদিকে পরিমণির গাড়ি সহ মোট 6টি গাড়ি জব্দ করা হয়েছে। মাদক মামলার পাশাপাশি আসামিদের সম্পত্তির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। বিকেলে ব্রিফিং এ তথ্য জানিয়ে বলেছেন আসামিরা আর্থিক প্রতারণা বা ব্ল্যাকমেইল করেছে এমন তথ্য পাওয়া গেছে, সেগুলো সত্যতা নিশ্চিত করতেই তদন্ত চলছে। মাহবুবুর রহমান জানিয়েছেন 8টি মামলায় আসামিদের প্রতারণার তথ্য পাওয়া গেছে, তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। তিনটা জিপ আমরা জব্দ করেছি, একটা ফেরারি কার আমরা জব্দ করেছি, একটা বিএমডব্লিউ কার এবং একটা মাজদা কার। মোট 6টা গাড়ি আমরা সিজ করেছি। বেশ কিছু ল্যাপটপ আমরা সিজ করেছি, সেলফোন আমরা করেছি, বেশ কিছু ডিভাইস আরও ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস আমরা সিজ করেছি এবং অনেক ডকুমেন্ট আমরা সিজ করেছি। তো এই মামলা তদন্তে আমরা এই ডিভাইসগুলোকে আমাদেরকে ফরেন্সিক করতে হবে। সাকলায়েন কাণ্ডে পুলিশ বাহিনী বিব্রত, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এডিসি সাকলায়েন পরিমণির কোনো মামলা তদন্ত করছিল না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়ে বলেছেন নায়িকা বা মডেল ইস্যুতে জড়িতদের কোনো তালিকা হয়নি, হচ্ছেও না। তবে কেউ চাঁদাবাজির শিকার হলে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। বলেছেন গ্রেফতারকৃত মডেল ও চিত্রনায়িকা কারো সাথে আইনত কোনো অবিচার করা হচ্ছে না। সাকলাইনের সাথে পরিমণির এই মামলার কোনো সম্পর্ক নেই, কোনো মামলার সাথে সম্পর্ক নেই। বোট ক্লাবে যে মামলাটা হয়েছে ঢাকা জেলায় হয়েছে, সেই মামলার তদন্তের সাথে তদারকির সাথে ডিএমপি ডিবির কোনো অফিসারের কোনো সম্পর্ক নেই। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা নদীর স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকবে। দুপুরে নিয়মিত বৈঠক শেষে কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় দফায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং 3 দিনের মধ্যে রিপোর্ট দিবে এই কমিটি। দুপুরে সচিবালয় বৈঠক শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন পদ্মায় নদীতে স্রোতের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঝুঁকি এড়াতে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ভারী যান পারাপার বন্ধ থাকবেও বলেছেন। তখন হালকা যে সকল যানবাহন আছে, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, এই ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হবে। পণ্যবাহী এবং যাত্রীবাহী জন্য আমরা ডেডিকেটেড, সেটা হচ্ছে পাটুরিয়া এবং দৌলদিয়া, চাঁদপুরে যে হরিণা এবং শরীয়তপুরে যে আলুবাজার,
সেখানেও আমাদের ফেরির সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। এদিকে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় ফেরির মাস্টার সহ 2 জনকে সাময়িক বরখাস্তের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনা তদন্তে দুপুরে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং যেমনটি বলেছিলেন 3 দিনের মধ্যেই এই কমিটির সদস্যরা প্রতিবেদন দেবেন। এর আগে রোরো ফেরির মাস্টার দেলওয়ারুল ইসলাম ও সুকারি আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। গত রাতে নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের মুন্সিগঞ্জের লৌহজং থানায় জিডি করেন, যাতে বলা হয় বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরির বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর 10 নম্বর পিলারের সজোরে আঘাত করে। এতে পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফেরিটির ইঞ্জিন সাইটের বডিও ফেটে যায়। ফেরিতে থাকা বেশ কয়েকটি যানবাহন উল্টে গিয়েও ক্ষতিগ্রস্ত হয়। যেই আওয়াজ দিয়েছে আমি গাড়ির উপর থেকে নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার সঙ্গে সঙ্গে গাড়ি, ওই প্রাইভেট ছিল পাশে দুটো, ওই প্রাইভেটের উপরে গাড়িটা কাইতেই পড়ে গেছে। এই বিষয়ে লৌহজং থানায় একটা চিঠি হয়েছে, জিজ্ঞাসা করবো আমরা। জিজ্ঞাসা করবো আসলে এখন পর্যন্ত কথা হয়নি আপনাদের? না, আমরা ওখানে পাই না, কাল রাতেও চেষ্টা করছি। আমরা এই মালামাল নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আমরা ব্যবস্থা জিজ্ঞাসা করবো কি অবস্থা। কঠোর লকডাউন শিথিল হচ্ছে এমন ঘোষণা আসার পর থেকেই রাজধানী ফিরতে শুরু করেছে সেই পুরনো চিরচেনা রূপে। ঈদ শেষে টানা লকডাউনের পর কাল থেকে দোকান, শপিং মল খুলছে, আর এজন্যই সকাল থেকে প্রস্তুতিও নিয়েছেন ব্যবসায়ীরা। আর কঠোর বিধিনিষেধের শেষ দিনে ঢাকার চিত্র যেন এক ব্যস্ত শহর। বেশিরভাগ মানুষই এমন অকার্যকর লকডাউনের বিপক্ষে। স্বাস্থ্যবিধি অনুসরণে নানা উদ্যোগ নিচ্ছে শপিং মলগুলো এবং কাল থেকে বেচাকেনা বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। প্রজ্ঞাপন অনুযায়ী দোকানপাট খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এই তো দেখতেছি অবস্থা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এটা তো কোনো লকডাউনের কিছুই দেখতেছি না। এভাবে লকডাউন দিয়ে তো মনে করেন আমাদের জীবন পুরো বিপর্যস্ত হয়ে যাচ্ছে। রাস্তায় আজকে প্রচণ্ড জামের জন্য গাড়ি চালাতে পারতেছি না। ভালো লাগছে ভাই, লকডাউন আর আমাদের দরকার নাই, আমাদের জীবন শেষ। খুব কষ্ট হচ্ছে ঘর ভাড়া দিতে এবং চলাফেরা খুবই কষ্ট। শুধু লকডাউন না, প্রয়োজন হলে কারফিউ জারি করে এটা আমাদের উচিত যে সংক্রমণটাকে কন্ট্রোল করা। আরও কিছুদিন পরে যেন লকডাউনটা দেওয়ার চেষ্টা করে, না মানুষ অসহায় হয়ে পড়বে। দোকানপাট ঝাড়াঝুড়া করবো, আমরা ঝাড়াঝুড়া করে পরে আল্লাহ দিলে বসবো, তারপর দেখি কি অবস্থা হয়। আমার খুব কঠিন হবে, কারণ হলো যাদের কাছে টাকা পয়সা বা পুঁজি ছিল যেগুলো সব বসে বসে খেয়ে ফেলছে। আমাদের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা ঋণগ্রস্ত এখন। যেমনটি বলছিলাম, লকডাউনের শেষ দিন আজ এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিথিল ভাব দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানতেও অনেকের মাঝে অনীহাও দেখা গেছে। আমরা আমাদের সহকর্মীদের সাথে যোগ দিব, বিস্তারিত জানবার চেষ্টা করব কোথায় কি ঘটছে, কি আপডেট। শুরুতেই যাব আমাদের সহকর্মী নাজমুল হোসেনের কাছে, তিনি রাসেল স্কয়ার এলাকায় আছেন। নাজমুল, আপনি এখন যেখানে আছেন দেখতে পাচ্ছি যে আপনার পেছনেই যানবাহনের ভিড়, যেটি চিরচেনা রূপ দেখা যায় সবসময় ব্যস্ততম এই শহরে, সেই রূপ এখনই ফিরতে শুরু করেছে এবং কাল থেকে তো এই কঠোর বিধিনিষেধ থাকছে না। আজকে লকডাউনের শেষ দিন, সব মিলিয়ে চিত্র কেমন দেখছেন একটু জানাবেন। রীতিমতো যানজট, কিন্তু এই রাজধানীতে এখন কিন্তু ব্যক্তিগত গাড়ির প্রচণ্ড চাপ, যানজট, এবং যেহেতু এখন ব্যাংকের সময়সীমা শেষ হয়েছে, সরকারি অফিস থেকে অনেকে বাড়ি ফিরছেন, তো এই কারণে যানজটটা অনেক বেশি। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে 20 দিন পর কিন্তু এই পরিস্থিতিটি, যেটি কিন্তু রাজধানীর যে চিরচেনা যে রূপটি, সেই রূপটি কিন্তু আজকে দেখা যাচ্ছে এই দুপুরের পর থেকেই। এবং এখনও গণপরিবহন যেহেতু রাস্তায় নামানোর কোনো নিয়ম নেই, সে কারণেই ধারণা করা হচ্ছে আগামীকাল প্রচণ্ড যানজট হবে এই রাজধানীতে। কারণ মানুষের দীর্ঘদিনে জমে থাকা কাজ, সরকারি অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে, কোনো রকম বিধিনিষেধ থাকছে না। তো যেহেতু মানুষের ব্যক্তিগত সুরক্ষাকে সরকার প্রাধান্য দিচ্ছে, কোনো রকম বিধিনিষেধ যেহেতু থাকছে না, এবং যাত্রী যেভাবে গণপরিবহনে যাওয়ার কথা, মানে প্রতিটা আসনে যাত্রী নিতে পারবে। তো যে চিত্রটি ঢাকা শহরে আমরা দেখি যে অনেক গাদাগাদি করে মানুষ কিন্তু তারা ছোটাছুটি করেন, তারা তাদের প্রয়োজনে বের হন। তো আজকেও কিন্তু এখনও করা বিধিনিষেধের কিন্তু বলবৎ থাকার কথা, কিন্তু আমরা যারা আইনশৃঙ্খলা যারা নিয়োজিত রয়েছেন, পুলিশের সদস্যদেরকে দেখছি, তারা আসলে অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন। আর স্বাস্থ্যবিধি যেটা বলা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধি কিন্তু কোনো কিছুই সেভাবেই কিন্তু মানা হচ্ছে না। মানুষের জমে থাকা কাজ, নানা প্রয়োজন এবং সব কিছু মিলিয়ে মানুষের যে বলা যেতে পারে যে অনেকটাই
নাভিশ্বাস উঠে গিয়েছিল। তো এই করোনা সংক্রমণ আজকে 246 জন মারা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু এরকম বিধিনিষেধ তুলে দেওয়া হলো। সেই তুলে দেওয়ার প্রেক্ষিতে যেটি হচ্ছে এখন সেটি হচ্ছে মানুষ যে যার মতো করে তারা কিন্তু বের হচ্ছেন। কারণ বাজার মোড় বলুন কিংবা গাবতলী বলুন, সব জায়গায় কিন্তু এক ধরনের ব্যস্ততা। আমাদের অনেকে বলছেন যে আজকে রাত্রে কিন্তু দূরপাল্লার বাস কিন্তু ওই ঢাকা দিকে মানুষকে নিয়ে আসবে। তো এই প্রচণ্ড যে মানুষের যে স্রোত, লঞ্চ এবং অন্যান্য যে যানবাহন তাদেরও প্রস্তুতি আছে আগামীকাল সচল হওয়ার, কিন্তু দূরপাল্লার বাস তারা কিন্তু রাত থেকে তারা কিন্তু সক্রিয় হয়ে যাবে এবং ঢাকামুখী মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু অব্যাহত থাকবে। সব কিছু মিলিয়ে আগামীকাল এই ঢাকা শহরই যে চিরচেনা যানজট, সেই চিরচেনা যানজট আসলেই দেখা যাবে। সেটি তো দেখা যাবেই, তবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, কারণ আজও 264 জন প্রাণ হারিয়েছেন কোভিডে। ধন্যবাদ নাজমুল। আমরা একটু ঢাকার বাইরের চিত্র দেখব এবার। যেমনটি বলছি, ঢাকার বাইরের কি অবস্থা একটু দেখতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত আছেন, একটু রাজশাহী যাব আগে। সহকর্মী মওদুদ রানা অপেক্ষা করছেন। রানা, ঢাকার চিত্র নাজমুল জানাচ্ছিল, সারাদিন কম বেশি যেই যানজটের চিত্র, চিরচেনা নগরীর যেই ব্যস্ত রূপ সেটি দেখা গেছে। রাজশাহীতেও আপনি এর আগের সংবাদগুলোতে জানিয়েছিলেন যে শিথিল ভাব গত কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, কারণ কাল থেকে আবারও সেই পুরনো চেহারায় ফেরার তোড়জোড় চলছে সবখানে। তো এখন শহরের যে অবস্থা দেখছেন সেটি একটু জানাবেন। যদিও লকডাউন বা যেই কঠোর বিধিনিষেধ শেষ, কিন্তু করোনা চলে যায়নি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সবাই বের হচ্ছেন কিনা? বৃষ্টি, সবাই স্বাস্থ্যবিধি মানছেন তেমনটি না। বিশেষ করে গত 2-1 দিন থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা সেটি অনেকাংশেই কমেছে এবং আমরা দেখতাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে হলেও সামাজিক দূরত্ব মানুষ মানার চেষ্টা করত, সেই ভয় ভীতিও দূর হয়েছে এবং পাড়া মহল্লায় যে আড্ডাবাজি সেটি আবার বেড়েছে। এবং এইখানকার যারা প্রশাসনের রয়েছেন তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানে সেটি মানানোর জন্য, কিন্তু খুব বেশি একটি কাজে আসছে না। এর কারণ হিসেবে বলছেন যে জুন মাসের 11 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখ একটা দীর্ঘ সময় মানুষ আসলে এই বিধিনিষেধগুলো আর নিতে পারছেন না। সে কারণে প্রশাসনের পক্ষ থেকেও কিছুটা শিথিলতা দেখানো হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজও 21 জন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আগস্ট মাসের শুরু থেকেই গড় মৃত্যুর হার প্রায় 15, অর্থাৎ এখনও ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরেও সাধারণ মানুষের মধ্যে একটা গা ছাড়া ভাব আছে। আর আমি এখন রয়েছি রাজশাহীর নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গণপরিবহনের সাথে সাথে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বেড়েছে, সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে এবং সেই চলাফেরা কিন্তু অনেকটাই অবাধ। এখানে প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, কিন্তু খুব বেশি পদক্ষেপ তাদের নিতে দেখা যাচ্ছে না। এবং আমরা সকাল থেকে দেখেছি যে শপিং মলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি অনেকেই সারাদিন খুলে রেখেছিলেন এবং আগামীকাল থেকে খুলবেন, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানকার জনস্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে অনেক দিন পর এই এলাকা স্বাভাবিক হচ্ছে, সেটি খুবই ভালো কথা, কিন্তু যাতে স্বাস্থ্যবিধি মানে সেই ব্যাপারটির জন্য প্রশাসন অবশ্যই সতর্ক থাকে। প্রশাসনের পাশাপাশি আমাদের নিজ থেকেও সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ রানা, বিস্তারিত জানিয়েছেন। খুলনায় যাব এবার। অনেকক্ষণ যাবৎ প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, কাল থেকেই কঠোর বিধিনিষেধ থাকছে না, যেই খবরটি বারবার সবাই বলছে যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে কোনো সুখবর পাচ্ছি না, কারণ যে যার মতো বের হচ্ছে, মাস্ক কিংবা শারীরিক যেই দূরত্বের বিষয়টি সেটি নিশ্চিত করছে না। অথচ খুলনায় প্রত্যেক দিনে মৃত্যুর যেই সংখ্যা বাড়ছে, আপনারাই প্রতিদিন খবর সংগ্রহ করে জানাচ্ছেন যে আইসিইউ থেকে শুরু করে সব জায়গায় নাভিশ্বাস উঠে গেছে, রীতিমতো হাসপাতালগুলোতে ঠাঁই মিলছে না। কিন্তু তারপরও বাস্তবতা যা, সবাইকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। সব মিলিয়ে খুলনার যে অবস্থা দেখছেন সেটি তো জানাবেন। আরেকটি বিষয়, স্বাস্থ্যবিধি মানানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কাল থেকে আর কোনো ধরনের পদক্ষেপ থাকছে কিনা সেটিও জানাবেন। আজকের কথাও যদি বলি, বৃষ্টি, খুলনায় যে 5টি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তার ভিতর 3টি সরকারি এবং 2টি বেসরকারি। এর মধ্যে 565টি শয্যা রয়েছে। শয্যা 200-র উপরে খালি আছে, কিন্তু এখনও পর্যন্ত আইসিইউ কিংবা এইচডিইউ কোনো হাসপাতালেই খালি নেই। এটি কিন্তু একটা শঙ্কার বিষয়। যদিও এই সময়ে মৃত্যুর সংখ্যা কমেছে, একইভাবে আক্রান্তের সংখ্যাও কমেছে, কিন্তু রোগীদের যে বিষয়টি রয়েছে ডেল্টা ভেরিয়েন্টের, তাদের যে প্রচুর পরিমাণ অক্সিজেনের সাপোর্ট লাগে সেটি কিন্তু এখনও প্রতীয়মান। আমরা এর আগের সংবাদে আপনাকে দেখিয়েছিলাম
খুলনার ময়লাপুতার চিত্র। এখন আমরা রয়েছি নগরীর 7 রাস্তার মোড়ে। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি, নিজস্ব পরিবহন, গণপরিবহন, সব ধরনের গাড়ি কিন্তু পর্যাপ্ত। এটি কিন্তু খুলনার চিরচারিত চিত্র, যে চিত্রটি আমরা দেখাচ্ছি অন্য দিন যেভাবে চলে, কঠোর লকডাউনের শেষ দিনে একই রকম জনজীবন স্বাভাবিক রয়েছে। মানুষ প্রচুর পরিমাণে রাস্তায় রয়েছে এবং মাস্ক না পরেই মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে। যেহেতু কালকে থেকে এই কঠোর বিধিনিষেধটি থাকছে না, অফিস আদালত খুলবে, শপিং মল খুলবে, দোকানপাট খুলবে, রেস্তোরাঁ খুলবে, একই সাথে গণপরিবহন এক জেলা থেকে আরেক জেলা বা এক জেলা থেকে বিভিন্ন জায়গায় যাবে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে যাক, যারা সেবা দানকারী এবং যারা সেবা গ্রহীতা রয়েছে প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে, মাস্ক পরে আসতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং প্রশাসন বলেছে যে তাদের যে অভিযানটি ছিল ভ্রাম্যমাণ আদালতের যে জরিমানা এবং স্বল্প মেয়াদী দণ্ড, সেটি কিন্তু চলমান থাকবে। বৃষ্টি, ধন্যবাদ প্রবীর, বিস্তারিত জানিয়েছেন আপনিও। কঠোর বিধিনিষেধের আজ শেষ দিন। দেশের প্রধান 2 ফেরিঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে সকাল থেকে ঢাকা অভিমুখী মানুষের চাপ ছিল। দক্ষিণাঞ্চলের যাত্রীরাও বাংলাবাজার ঘাট থেকেই আসছেন। ফেরিতে যাত্রীদের চলাচল এবং ওঠানামায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে তুলনামূলক কম চাপ দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে ফেরা মানুষকে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হয়েছে। স্বল্পগতির যানবাহনে করে ভেঙে ভেঙে তারা গন্তব্যে যাচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি কয়েকগুণ বেশি ভাড়াও গুনতে হয়েছে। আজ করোনায় দেশে আরও 264 জন প্রাণ হারিয়েছেন। এর আগেও একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয়েছিল। আর এ নিয়ে দেশে মোট 23,161 জন কোভিডে প্রাণ হারালেন। 24 ঘন্টায় 11,164 জন শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 23.54%, আর 47,424টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট 13,76,322 জন কোভিড রোগী দেশেই শনাক্ত হলো। এছাড়া 14,903 জন সহ মোট 12,34,762 জন সুস্থ হয়েছে। মৃত 264 জনের মধ্যে পুরুষ 154 জন, নারী 110 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে আজও শীর্ষে রয়েছে ঢাকা, যেখানে 92 জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে 60, খুলনায় 27, রাজশাহীতে 25, ময়মনসিংহে 18, সিলেটে 17, রংপুরে 14 এবং বরিশালে 11 জন প্রাণ হারিয়েছেন। গণটিকার আজ 4র্থ দিন। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে অনেকটা শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। ভিড়ও কিছুটা কম ছিল। সকালে লাইনে দাঁড়ানো 350 জনকে রেখে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বরাদ্দকৃত ভ্যাকসিনের চেয়ে প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়েন টিকাকর্মীরা। ডেলি হচ্ছে 300-350 ভ্যাকসিন কার্যক্রম চলতেছে। 1000 মানুষ আসলে কি সবারই কি টিকা দেওয়া সম্ভব? আমরা প্রত্যেকে ম্যানেজ করব। আমি তারপরে মাইকে বলছি যে আপনাদেরকে পর্যায়ক্রমে টিকার আওতাভুক্ত করা হবে। আমার বয়স হয়েছে তো, তাড়াতাড়ি করে আমার টিকাটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। 350 লোকটা দেব, 8 দিন সব লিস্ট করে SMS পাঠাই দিই। এই 350 লোকই আসে। আমি সবার কাছটা স্লিপ নিচ্ছি আমার অফিসে, কোনো স্বজনপ্রীতি নেই, যা আসছে তার স্লিপই নিচ্ছি। খুলনায় আবারও একসাথে 2 ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। এবার 36 বছর বয়সী রোকনুজ্জামানকে পরপর 2 ডোজ টিকা দেওয়া হয় জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে। রোকনুজ্জামান জানান, দুপুর 1টার দিকে টিকা দিতে কেন্দ্রে যাওয়ার পর তার বাম হাতে টিকা দেওয়া হয়। 1 মিনিটের মধ্যে অপর নার্স এসে একই হাতে আবারও নাকি টিকা পুশ করেন। এই ঘটনাটি জানাজানি হলেই বেশ তোলপাড় সৃষ্টি হয় টিকা কেন্দ্রে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এক ডোজ দিয়ে গেছে, যাওয়ার পরে পরের ডোজ উনি কথা না বার্তা না মারিয়ে দিয়েছে। আজকে একটি বিচ্ছিন্ন ঘটনা, যেটা ভুলবশত হয়ে থাকতে পারে। আমি মনে করতেছি যে একটা রোগীকে 2 বার দেওয়া হয়েছে এবং সাথে সাথে আমাদের এখানে কর্তব্যরত ডাক্তার, আমাদের মেডিসিন কনসালটেন্ট, আমি নিজে, আমরা সরাসরি সবাই রোগীটাকে দেখছি। এখনও রোগী আমাদের এখানে আছে। করোনা ভাইরাসে বিশ্বে মোট প্রাণহানি 43,15,000 ছাড়িয়ে গেছে। সোমবারও 8,000-এর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে। যুক্তরাষ্ট্রে টানা 5ম দিনের মতো লাখের উপর মানুষের দেহেই সংক্রমণ শনাক্ত হলো।
এবং 319 জন মৃত্যুবরণ করেছেন এই দিন। মার্কিন স্বাস্থ্যবিদদের অভিমত, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। তবে প্রাণহানির দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া, 1,500 মানুষের মৃত্যু দেখল এই দিন একদিনেই। আর রাশিয়ায় 769, ইরানে 588, আর্জেন্টিনায় 502, ভারতে 376 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। মোট শনাক্ত 20,21 লাখের কাছাকাছি। আলফা নয় বরং করোনার ডেল্টা ভ্যারিয়েন্টই বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শিশুরা। সোমবার এই তথ্য জানায় মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি। এর প্রতিবেদন অনুসারে জুলাই মাস থেকে ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ার হাসপাতালগুলোতে করোনার সংক্রমণ নিয়ে শিশু এবং নবজাতকদের ভর্তির পরিমাণ বেড়েছে, যাদের 90 ভাগের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, সংক্রমণ বেড়েছে, এমনটাই পর্যবেক্ষণ স্বাস্থ্যবিদদের। দীর্ঘ 16 মাস পরে করোনা টিকা গ্রহণকারী মার্কিনীদের জন্য সীমান্ত খুলে দিল কানাডা। সোমবার রীতিমতো যানজট লাগে ক্রসিংয়ে। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে পর্যটন খাতকে চাঙা করতেই এমন সিদ্ধান্ত ট্রুডো প্রশাসনের। অবশ্য অন্টারিও ও মিনেসোটার ক্রসিংগুলোতে পার হতে দীর্ঘ লাইনে পর্যটকবাহী গাড়িগুলোকে পড়তে হয়, 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষাও করতে হয়। অন্যদিকে নিউ ইয়র্ক ও মেইন রাজ্য থেকেই কানাডায় ঢোকার ক্রসিংয়ে 3 ঘন্টা পর্যন্ত দাঁড়াতে হয়েছে গাড়িগুলোকে। করোনা মহামারী বিস্তার লাভ করে 2020 সালের মার্চে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করে কানাডা। মার্কিন প্রতিরক্ষা বহরের জন্য সেপ্টেম্বরের মধ্যেই করোনার ভ্যাকসিন গ্রহণে বাধ্যতামূলক করল জো বাইডেন সরকার। সোমবার বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন। মুখপাত্র জন কির্বি জানান, 15 সেপ্টেম্বর থেকেই টিকাদান কর্মসূচি শুরু হবে, যার আওতায় নিরাপত্তা বাহিনীর 13 লাখ সদস্যকে দেওয়া হবে ভ্যাকসিন। ফাইজার অ্যান্ড বায়োটেকের টিকা পাবেন সেনারা। বর্তমানে শুধু জরুরি চিকিৎসার জন্য ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন সরকারি কর্মকর্তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের পরই কখন এবং কিভাবে সেটির বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখতে বলা হয় পেন্টাগনকে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান করে পিএসজির সাথে চুক্তিতে সম্মতি প্রকাশ করেছেন লিওনেল মেসি। আর তাই প্যারিস পাড়ি দেবেন এই ফুটবল তারকা, যেখানে স্বাস্থ্য পরীক্ষা ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে পিএসজি। আগামী 2 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করবেন মেসি, যেখানে প্রতি সপ্তাহে 5 লক্ষ ইউরোতেই পিএসজি দলে ফিরিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলারকে। আরেকদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 21 বছরের সম্পর্কের ইতি টেনেছেন। চোখের জলে তার কান্নায় কেঁদেছে পুরো বিশ্ব। ইচ্ছে থাকলেও নিউ ক্যাম্পে থেকে বিদায় নিতে হয়েছে তাকে, আর তার আগেই এই আবেগী মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ইন্টার মিলান থেকে চেলসিতে যোগ দেবার আনুষ্ঠানিকতার স্বার্থেই লন্ডনে পৌঁছেছে রোমেলু লুকাকু। 2010 থেকে 14 এই 4 বছর চেলসিতে কাটিয়েছিলেন লুকাকু। এরপরে এভারটন, ম্যান ইউ হয়ে 2019 সালে ইন্টার মিলানে যোগ দেন বেলজিয়ামের স্ট্রাইকার। দুর্দান্ত 2 মৌসুম কাটানোর পরে আবারও তাকে ডেরায় পেতে মরিয়া হয়ে ওঠে চেলসি। গ্রামের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হবে 4G সেবা, যার ফলে প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবায় গতি আসবে। আর এই জন্য টেলিটকের মাধ্যমে 4G সম্প্রসারণ ও 5G সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 2200 কোটি টাকা এতে খরচ হবে। বাস্তবায়ন শেষ হবে 2023 সালে। এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। একনেক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাস্তবায়নের খরচ 7,985 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, টেলিটকের প্রকল্পে পুরো অর্থ দেবে সরকার। 60 কোটি টাকা আসবে ওই অপারেটরের নিজস্ব তহবিল থেকে। সকল সড়ককে পর্যায়ক্রমে প্রশস্ত করা, পুরু করা, সরলীকরণ করা, আঁকাবাঁকা অ্যাভয়েড করা এবং গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মানুষ বা আমাদের প্রাণী সম্পদ চলাচল করে, প্রাণীও আমাদের নজরে রাখতে হবে। তাদের চলাচলের জন্য আন্ডারপাস, মানুষের জন্য ওভারপাস, গাড়ি ঘোড়া প্রাণীর জন্য আন্ডারপাস ইত্যাদি করা হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী সহ সাতক্ষীরায় 2 এমপিকে হত্যার হুমকির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাধারণ ডায়েরির পর মাঠে নেমেছে তাদের একটা টিম, একাধিক টিম মাঠে নেমেছে। পুলিশ জানিয়েছে ফেসবুক পোস্টের সূত্র ধরেই তদন্ত চলছে। এদিকে এই ঘটনাকে উগ্র মৌলবাদীদের কাজ বলছেন 2 সংসদ সদস্য। অহিংস চেহারা চিরকালই আছে, চিরকাল থাকবে। থেকে আমাদের সকলে সাবধান থাকা উচিত। বাংলাদেশ থেকে এদেরকে যদি দূর করা না যায় তারপর বাংলাদেশ সম্পূর্ণ হবে বলে মনে হয় না। বলে দেখেন, কালী মা বলে একটা এর থেকে ফেসবুক আইডি থেকে একটা থ্রেট করছে যে আপনাদের
মাথার মূল্য এত টাকা। যাই হোক, আমি যে জিনিসটি বলতে চাই, আসলে শোনার পরে আমি আমাদের জেলার এসপি সাহেবকে জানিয়েছি বিষয়টি। পুলিশ এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিবিড়ভাবে এটা তদন্ত অনুসন্ধান করছে। যত দ্রুত সম্ভব এটা আমরা বের করব। আগামী 12 আগস্ট থেকে সারা দেশে মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। একই সাথে 14 আগস্ট থেকে সারা দেশে অবশ্যই সিনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এত চাহিদা অনুযায়ী সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে জানিয়ে যেসব স্থানে ভ্যাকসিনের প্রথম ডোজ অব্যবহৃত আছে তা দ্রুত শেষ করে দ্বিতীয় ডোজ শুরুর আহ্বান জানানো হয়। মজুদ স্বল্পতায় আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এবার কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের করোনার টিকা দেওয়া শুরু করলো বাংলাদেশ। প্রথম ধাপে মিয়ানমারের 50,000 নাগরিককেই ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মূলত জাতিসংঘ আর পশ্চিমা কয়েকটি দেশের পরামর্শে তাদের টিকা দেওয়া হচ্ছে। তাদের জন্য জাতিসংঘ থেকে বাড়তি টিকাও চেয়েছে সরকার। গণটিকা দেওয়ার নামে সারা দেশে গণহারে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে সরকার, এমন অভিযোগ বিএনপির করোনা ভাইরাস পর্যবেক্ষণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। সকালে ফরিদপুর জেলায় দলের করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি। ভার্চুয়াল আলোচনায় টুকু বলেন, বিএনপি করোনা টিকার বিরুদ্ধে নয়, এর প্রয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করছে সরকার, একদিন সব অপকর্মের জবাব দিতে হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, মহামারীর এই সময় জনগণের পাশে আছে বিএনপি। গণটিকার নাম দিয়ে মানুষ গণভাবে করোনা ছড়ানোর ব্যবস্থা করছে। টিকা তো পাইতেছে না, আবার করোনা নিয়ে বাড়ি ফিরতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি টিকা নিয়ে বিরোধিতা করছে না, বিএনপি টিকা দেওয়ার প্রসেস নিয়ে বলছে যে আপনারা এটা অন্যায় করছেন মানুষ। গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বিবৃতিতে তিনি আরও বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, তাই অপরিকল্পিত এই গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে বলেও মনে করেন তিনি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে। এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে। গ্রিস জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ইভিয়া দ্বীপে নতুনভাবে এই দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে, যার মধ্যে আগুনে বিধ্বস্ত কয়েকশো ঘরবাড়ি স্থাপনা। এই পরিস্থিতিতে সরকারের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। 3 জন প্রাণ হারিয়েছেন এরই মাঝে। আর একদিকে ইতালিতে দাবানল সৃষ্টির ঘটনায় বনভূমিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অগ্নিসংযোগের সময়কার একটি ভিডিও প্রকাশ করেছে তারা, যাতে দেখা যাচ্ছে মন্তে সার্সিও শহরের পাহাড়ি বনভূমির শুকনো ঝোপে আগুন লাগিয়ে পালাচ্ছেন ওই ব্যক্তি। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে। কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা এখনও জানতে পারেনি। এক বছরের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয়বার বিকল হলো বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজ। এর ফলে সোমবার টেমস নদীর 2 তীরের লাগে দীর্ঘ যানজট। স্থানীয় সময় দুপুর নাগাদ জাহাজ চলাচলের জন্য সেতুটির উপরের অংশ খোলা হয়। এরপরে 3.5 ঘন্টার জন্য স্ল্যাবগুলো আটকে যায়। যান্ত্রিক ত্রুটির কারণেই সেগুলো জোড়া লাগানো সম্ভব হয়নি। ট্রাফিক এড়াতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছায় যানবাহন। অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজ জয়ে বাংলাদেশের মূল কারিগর ছিল বোলাররা। টুর্নামেন্টের সেরা 5 বোলারের 4 জনই বাংলাদেশের। নামের পাশে আহামরি রান না থাকলেও কন্ডিশন বিবেচনায় ভালোই পারফর্ম করেছেন সাকিব, আফিফ সহ ব্যাটসম্যানরা। টুর্নামেন্টের টপ স্কোরার অস্ট্রেলিয়ার শন মার্স, নামের পাশে 156 রান এই অজির। দ্বিতীয় সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান 5 ম্যাচে 114 রান করেছেন এই অলরাউন্ডার। 109 রান করে তৃতীয় সেরা ব্যাটসম্যান আফিফ হোসেন। অজিরা বলছে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিলেন মুস্তাফিজ।
বাংলাদেশ সফরের জন্য টম লাথামকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্কোয়াডে থাকা হয়নি আসন্ন টি-20 বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারকে, যার ফলে বাংলাদেশ সফরে আসছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন কাপটিল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট সহ দলের তারকা ক্রিকেটাররা। দলের নতুন মুখ রচিন রবীন্দ্র, কোল ম্যাককনিক এবং বেন সিয়ার্স। 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আগামী 24 আগস্ট বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়ার পরে নিউজিল্যান্ড সিরিজেও টাইগারদের আধিপত্য বজায় থাকবে বলে আশা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের। তিনি বলেছেন, খেলোয়াড়দের পারফরমেন্সের এই ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপেও ভালো ফল পাওয়া যাবে। এদিকে বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়কে বাংলাদেশ না পাঠিয়ে নতুন দল দিয়েছে নিউজিল্যান্ড। তবে কে আসছে না আসছে সব বিষয়ে ভাবতে নারাজ তিনি। 15 আগস্ট জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কাজের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে 25 লাখ টাকা করে চেক হস্তান্তর করে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফাইন্যান্স। পররাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, 15 থেকে 16 আগস্টের মধ্যে প্রতি 2 মিনিটে একবার করে মোট 720 বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। ডক্টর মোমেন জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বিশ্বব্যাপী। স্বাভাবিক লেনদেন সময়সূচিতে ফিরছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। আগামীকাল থেকেই কর্মীদের পালাক্রমে দায়িত্ব পালনে উঠে যাবে। সব শাখা অফিস খোলা থাকবে। ব্যাংক লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে। লকডাউনের কারণে ব্যাংক সেবা শাখা খোলা কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, আগামীকাল থেকে তার কোনো টিআর কার্যকর থাকবে না। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 226 জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে শুধু ঢাকাতেই 211 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 915 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে 852 জন ভর্তি আছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 4,979 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য শ্মশানের পুকুরের মাটি কবরস্থানে ফেলা হয়েছে, এমন মন্তব্য নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সিটি মেয়র সেলিনা হায়াত আইফি। বাবা মা বড় ভাই সহ মুক্তিযোদ্ধাদের কবরের উপর থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজ দেখতে দুপুরে মাজদাইর কবরস্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শামীম ওসমান। স্বজনদের কবর জিয়ারত শেষে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ মুক্তিযোদ্ধাদের অবমাননার বিচার দাবি করেন। ঘৃণ্য এমন কাজের পর সিটি কর্পোরেশনের কেউ কবরস্থানে না যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। শ্মশানের মাটিগুলি এনে সেই মাটিগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা কোনো মানুষ মানতে পারে না। এটা হলো ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। যারা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ভাষা সৈনিক ছিলেন, তাদেরকে আজকে চরমভাবে অবমাননা করা হয়েছে বলে আমি মনে করি। আফগানিস্তানের শামানগান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নিল তালেবান। এ নিয়ে 4 দিনের মধ্যে 6ষ্ঠ প্রাদেশিক প্রধান শহরের নিয়ন্ত্রণ হারালো আফগান সরকার। তালেবান মুখপাত্রের দাবি, শহরটির সরকারি দফতর, গোয়েন্দা অফিস, পুলিশ হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেই তালেবান সদস্যরা মোতায়েন আছে। সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সব পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে। আফগানিস্তানের চলমান লড়াইয়ের গেল 3 দিনে প্রায় 27 শিশুর প্রাণ গেছে। জাতিসংঘ বলছে আহতদের মধ্যে অন্তত 136 জন কম বয়সী রয়েছে। সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই পরিসংখ্যান প্রকাশ করে, যাতে বলা হয় আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেছে তালেবান, উল্টো শিশুদের উপর সহিংসতার পরিমাণ বাড়াচ্ছে। নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিস কেয়ার্নাস হৃদজনিত সমস্যায় অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। হৃদযন্ত্রের মহাধমনীতে গুরুতর সমস্যা ধরা পড়েছে 51 বছর বয়সী এই কিউই ক্রিকেটারের। গত সপ্তাহে ক্যানবেরা একটি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন কেয়ার্নাস। অসুস্থ হওয়ার পর একাধিক অস্ত্রোপচার করা হয়েছে তার শরীরে, কিন্তু শারীরিক কোনো উন্নতি না হওয়ায় মৃত্যুর সাথে লড়ছেন তিনি। মুশতাক জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী উল্লেখ করে তাদের বিচার করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের। সকালে তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে থানা আওয়ামী লীগের উদ্যোগে
অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলে অভিযোগ করেছেন ৭৫-এর খুনি ও বিএনপি জামাতের লক্ষ্য এক অভিন্ন। জাতির পিতার ঘাতকদের উত্তরাধিকার হিসেবে কাজ করছে বিএনপি, এমন অভিযোগ করেন তিনি। নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের বাবাকে রাজাকার বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি করেন সংসদ সদস্যের ছোট ভাই সাজিদুল ইসলাম সাগর। বিচারক গুলজার রহমান মামলার শুনানি পরে হবে বলে জানান। বাদী তার অভিযোগে বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর সুজিত সরকার তার লিখিত গ্রন্থ নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস ও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ নামের গ্রন্থে তারও বড় ভাই এমপি শিমুলের বাবা হাসান আলী সর্দারকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার বলে উল্লেখ করেছেন। এতে তার মরহুম পিতা ও বর্তমান এমপি শিমুল সহ পরিবারের সুনাম নষ্ট করায় তিনি সুজিত সরকার ও শফিউল আজম স্বপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের টিচার সুজিত সরকারের একটি বই তার পিতার নামে রাজাকার বলে প্রচার করা হয়। তাদের পারিবারিক, রাজনৈতিক এবং সামাজিক প্রচণ্ড মানহানি হয়েছে বিধায় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বিজ্ঞ আদালতে আজকে একটা মামলা দায়ের করেছি। গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভোরে শ্রীপুর পৌর এলাকার সন্নাপাড়া গ্রামের গনি হাজিবাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আটক জাকির ও তার পালিয়ে যাওয়া দুই সহযোগী রাজন ও মজনু স্থানীয় কারখানায় কাজ করত। সকালে নামাজ পড়ে ফেরার পথে কবরস্থানে তিনজনকে ব্যাগ হাতে দেখতে পায় স্থানীয়রা। ব্যাগে কি আছে জানতে চাইলেই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। রাজন ও মজনু পালিয়ে গেলেও জাকির আটক হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য চট্টগ্রামের রাউজান পৌরসভার বহরে ৭৪টি নতুন গাড়ি যুক্ত হলো। এক অনুষ্ঠানে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের কাছে সব গাড়ি হস্তান্তর করা হয়। এর মধ্যে বর্জ্য অপসারণের 12টি ভ্যান দিয়েছেন ব্যবসায়ী নুরুল আলম রহিম এবং 2টি ডাম্প ট্রাক দিয়েছেন সৈয়দ হোসেন ও আজিজুল হক। তাদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পরিচ্ছন্ন রাউজান গড়তে এসব উপকরণ সহায়ক বলে জানান। বাগেরহাটে করোনায় কর্মহীন হয়ে পড়া 500 দোকান শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে প্রাণের বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাণের বাগেরহাট নামের একটি পেজ এবং এই পেজটির মাধ্যমে করোনা আক্রান্ত কয়েক শত মানুষকে অক্সিজেন সহায়তা, কয়েক হাজার কর্মহীনকে খাদ্য সহায়তাও দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে বন্যার পানিতে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুরে তৃণমূল সাংসদদের নিয়ে তিনি ঘাটালে যান। 12টার সময় ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটাল এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী। এ সময় তার সফর সঙ্গী ছিলেন টলিউডের নায়ক দেব বা দীপক অধিকারী, অভিনয় শিল্পী জুন মালিয়া এবং রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তার সাথে ছিলেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। দেবকে সাথে নিয়েই নেমে যান বন্যার নোংরা পানিতে। এ সময় অভিযোগ তোলেন, বারবার অনুরোধের পরেও ঘাটালের উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়নের অনুমতি দিচ্ছে না কেন্দ্র। প্রাকৃতিক যেহেতু একটা আনস্টেবিলিটি চলছে এবং এখানে পরিকল্পনা করে কাজ না করলে ঘাটাল শহরে প্রতি বছরই এই অবস্থাই আমাদের দেখতে হবে। 2800 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে নিম্ন দামোদর ডিভিসি, যেটা নিম্ন অববাহিকা অঞ্চল আছে, নিচু অঞ্চলগুলো, সেগুলো কালভার্ট থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে সেই কাজগুলো হবে। মুসলিম বিরোধী স্লোগান দেয়া বিজেপি নেতা সহ 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। আরও 3 কট্টরপন্থী নেতার
খোঁজে চিরুনি অভিযান চলছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায় রোববার রাজধানীর যন্তর মন্তর এলাকায় ঔপনিবেশিক আইন বিরোধী এক সমাবেশের আয়োজন করা হয়, যার আয়োজক ছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়, যা পরে মুসলিম বিরোধী সমাবেশে রূপ নেয়। সময় ধর্মীয় বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়া হয়। তাদের দাবি, ভারতে থাকতে হলে সবাইকে বাধ্যতামূলক জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। আর পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দিল্লি প্রশাসন। সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই গ্রেফতার দেখানো হয় বিজেপি নেতা সমর্থকদের। এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।